ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক অথবা প্রতিবেশীর সম্পর্ক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এটি কোন দিকে রওনা দিয়েছে, সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা ডক্টর জাহিদকে দিল্লিতে ঢুকতে না দিয়ে ভারত কিন্তু তার একটা ইঙ্গিত দিয়ে দিলেন। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, সংবাদ সম্মেলন এবং মিডিয়ার বদৌলতে জেনেছেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করে ওই যে কষা জাহিদ নামে যে ব্যক্তিকে অনেকেই ব্যঙ্গ করে কষা জাহিদ বলেন, পাসপোর্ট উচ্চতার একজন ভদ্রলোক, তিনি তারেক রহমানের মন্ত্রী পরিষদে উপদেষ্টা আকারে প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে বসবাস করছেন। তো এই জাহিদ সাহেব দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে যাওয়ার পর দিল্লির লোকেরা তাকে ইনভেস্টিগেশন করলো, ইনভেস্টিগেশন করে দিল্লিতে ঢুকতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন বিচার বিশ্লেষণ করার পরে ওনাকে দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাগ করে আর দিল্লিতে ঢুকেননি। কিন্তু ভাই, এই জানোয়াররা, এই জাহিদের মতো যে জানোয়ার, এই জানোয়ারগুলো বহন করে রেবিস ভাইরাস। এরা যদি কাউকে ছোবল দেয় তাহলে তাদের জলাতঙ্ক ভাইরাস হয়, জলাতঙ্ক হয়, কারণ এরা জলাতঙ্কের জীবাণু বহন করে। একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নষ্ট করার যে বিষ, এটা তাদের চুলের গোড়ায় গোড়ায়, চোখে, মুখে, নাকে, ভাষায়, চিন্তায়, মগজে এবং দিলে। সুতরাং এই রকম রেবিস ভাইরাসের জীবাণু বহনকারী ব্যক্তিদেরকে ভারতের মতো রাষ্ট্র সরাসরি ঢুকতে দিবে, এটা আশা করাটাই ভুল। খেয়াল করে দেখেন, এই জাহিদ 2024 আন্দোলনে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক হিসাবে কাজ করেছে এবং ভারত বিরোধী যে ন্যারেশন, এই ন্যারেশনে হাওয়া দিয়েছে। কথায় কথায় বলতেন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। হালা, তুই যদি ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকাই করবি, তাহলে দিল্লির পথে রওনা দিলি কোন আক্কেলে? এখন বিষয়টাকে আরও একটু গভীরভাবে দেখেন। গভীরভাবে কি, ইন্ডিয়া প্রথমে মনে করেছিল যে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, প্রবাসী জীবন, গ্রেনেড হামলা মামলা, 10টা অস্ত্র মামলা, এইরকম একাধিক মামলায় তার কনভিকশন হয়েছিল। এই কনভিকশনগুলো উঠে গেল তিনি যখন এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যখন ক্ষমতায় আসলো তখন। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী হতে গিয়ে যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি কিন্তু একটি মেকানিক্যাল নির্বাচন। এই নির্বাচনে জামায়াতে ইসলামের সাথে বিএনপির যে সমঝোতাটি হয়, সেই সমঝোতার মূল কথা ছিল যে কলকাতার সাথে ভারতের যে সীমান্ত, এই সীমান্ত জামায়াতের হাতে ছেড়ে দিতে হবে। এই কথাটি কিন্তু একটু টেকনিক্যালি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের সুন্দরবন থেকে ওই সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত টানা আমাদের যে সীমারেখা ভারতের সাথে, সেই ভারতের সীমান্তবর্তী অঞ্চলে 90% সিট জামায়াতে ইসলাম পেয়েছে এবং আমাদের 14 গ্রাম দিয়ে যে সীমান্ত, সেটিও জামায়াতে ইসলাম পেয়েছে। খেয়াল করে দেখেন, ভারতের সীমান্ত অঞ্চল জামাতকে টেকনিক্যালি দিয়ে দেওয়ার মানেটা কি? ভারত সরকার কিন্তু প্রথম দিকে সেটা একটু বুঝতে বিলম্ব করেছে, কিন্তু এখন ভারতের কাছে ইনফরমেশন চলে গেছে, ভারতের কাছে অ্যানালাইসিস চলে গেছে যে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠীকে দিয়ে ভারতের এই সীমান্তবর্তী অঞ্চলকে যদি অশান্ত করতে হয়, তাহলে সেখানে মৌলবাদের চাষ করতে হবে। এই মৌলবাদীদের চাষবাস করে এই সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান, আফগানিস্তান এবং পৃথিবীর যত জঙ্গি আছে, মুসলিম জঙ্গি, এই জঙ্গিদেরকে এখানে আনি বসবাস করতে হবে। কেন আমি বলছি আপনারা খেয়াল করেন, আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির দখল করার আগে জুবরা নামে যে গ্রাম আছে, 2 নম্বর গেইটে যে গ্রাম আছে,
আশেপাশের অঞ্চলে শিবিরের লোকেরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এসে ওখানে বিয়ে করত, বিয়ে করে ওখানে সংসার করত। এই সংসার করে আস্তে 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 এখানে জায়গা করে এই বিশ্ববিদ্যালয়টি তারা দখল নিয়েছিল। খেয়াল করে দেখেন তাদের যে চিন্তা, তাদের হলো জায়গাটাকে দখল করবে পরিণয় সূত্রে, তারপরে জঙ্গিবাদ এখানে তারা প্রতিষ্ঠা করবে। এই বিশ্ববিদ্যালয়ে তারা দখল করার জন্য যে কৌশলটা অবলম্বন করেছিল, এখন আপনি ভারত সীমান্তের জায়গা দেখেন, সেখানে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিবিরের লোকদেরকে নিয়ে নিয়ে সেই সব জায়গায় বিবাহ করাচ্ছে এবং বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করাচ্ছে। তারা তাদের লোকবল বাড়াচ্ছে, আর এর জন্য অর্থায়ন করছে পাকিস্তান আইএসআই, এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সীমারেখার ওই পাশে যেন অশান্তি সৃষ্টি করতে পারে, এখানে যেন মৌলবাদীরা একটা দুর্গ গড়ে তুলতে পারে। আর তারেক রহমানও চিন্তা করলেন, আমরা যেহেতু বড় দল এবং দীর্ঘ কয়েকবার ক্ষমতায় ছিলাম, আমরা সেই দায়িত্বটা না নেই, আমাদের যে দোসর তাদের হাতে সেই দায়িত্বটা ছেড়ে দিই, এবং তিনি সেটাকে ফ্যাসিলিটেট করছেন। আপনি হিসাবটা একটু মিলিয়ে দেখেন, তারেক রহমান যখন 2001 থেকে 4 সালের মধ্যে ক্ষমতায়, তখন শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মতিউর রহমান নিজামীকে, শিল্প মন্ত্রণালয়ের। এই শিল্প মন্ত্রণালয় যেটি হচ্ছে সিএফএল, অর্থাৎ কর্ণফুলী সার কারখানার যে জেঠি, এটার দায়িত্ব ছিল শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এবং পাকিস্তান থেকে জাহাজে করে যে 10 ট্রাক অস্ত্র এসেছিল, এই অস্ত্রটি খালাস হয়েছিল কিন্তু এই ইউরিয়া ফার্টিলাইজার সার কারখানা যেখানে, সেখান দিয়ে। এবং সেখান থেকে যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, এই 10 ট্রাক অস্ত্র চায়না থেকে পাকিস্তানে আসে, পাকিস্তান থেকে একটি জাহাজ যোগে বাংলাদেশে আসে। তখন মতিউর রহমান নিজামী তত্ত্বাবধানে এই 10 ট্রাক অস্ত্র খালাস হয়, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই অস্ত্রটি বাংলাদেশে একটা কাউন্টার ইউনিটের মাধ্যমে জনগণের সম্মুখে চলে আসে। জনগণের সম্মুখে চলে আসার পর মানুষ বুঝলো যে বাংলাদেশটাকে জঙ্গিবাদের রুট হিসেবে ব্যবহার করার জন্য তারেক রহমান পারমিট করেছেন। তার সাথে কারা ছিল? জামায়াতে ইসলামী। তখন জামায়াতে ইসলামী তারেক রহমানের সরকারের অংশ। 17 বা 20টি বা 21টি সিট নিয়ে তখন জামায়াতে ইসলামী এই বিএনপির অংশ হিসেবে কাজ করছিল। 2 জন মন্ত্রী, একজন আলী হাসান যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যুদ্ধাপরাধের দায়ে, আরেকজন মতিউর রহমান নিজামী, তিনিও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তো জামায়াতে ইসলামী তাদের অংশ না, জামায়াতে ইসলামকে তারা এবার সরকারের অংশ রাখে নাই, কিন্তু তারা জামায়াতে ইসলামকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বানিয়েছে। কিভাবে বানিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে, রাজনীতিতে থাকে, বৈধ দল হিসেবে কাজ করার সুযোগ পায়, তাহলে জিয়াউর রহমানের দল অথবা জামায়াতে ইসলামীর দল কারো পক্ষেই ক্ষমতায় যাওয়া সম্ভব না। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো আওয়ামী লীগের সাথে আছে। সেই জন্য টেকনিক্যালি আওয়ামী লীগকে মাইনাস করে জামায়াতে ইসলামীকে এই জায়গায় নিয়ে আসে, এবং জামায়াতে ইসলামের সাথে সমঝোতা করে এই উপকূলীয় অথবা উপকূলীয় না মানে সীমান্তবর্তী অঞ্চলে জামায়াতে ইসলামীকে প্যাট্রোনাইজ করা হয়। খেয়াল করে এখন দেখেন, বাংলাদেশের চারপাশে ভারতের 7টি রাজ্য রয়েছে, যেটাকে 7 সিস্টার্স বলা হয়। এই যে কলকাতা মানে পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এইভাবে বাংলাদেশের সাথে লাগোয়া এই অঞ্চলগুলোতে তারা একটা বিদ্রোহ, একটা যুদ্ধ অবস্থা বাজিয়ে রাখতে চায়। কারা চায়? পাকিস্তান চায়, কারণ পাকিস্তানের সাথে ভারতের একটা শত্রুতা জন্মগত। অথচ এই পাকিস্তান থেকে বেরিয়ে আসতেই ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, যার কারণে যারা এই বাংলাদেশকে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সুষ্ঠু সুন্দর একটা প্রতিবেশী সুলভ রিলেশনশিপে বিশ্বাস করে, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগ যখন আসে, ভারত তখন সহযোগিতার হাত বাড়ায়, নদীতে পানি দেয়,
এবং ব্যবসা বাণিজ্যের জন্য দুয়ার খুলে দেয়, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশকে সমর্থন করে, যার ফলে বাংলাদেশ অর্থনীতিতে এবং সমাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে সফলতা অর্জন করে। আর এর বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি, যাদের জন্মই হচ্ছে পাকিস্তানি আইএসের টাকায়, যাদের জন্মই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেই কনসেপ্টটাকে ডিসপিউট করার জন্য, যে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ভারতের যে সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও যে ভারতেই আশ্রয় নিয়েছিলেন, সেই জিনিসটাকে ডাকার জন্য তারা সব সময় জামাতের সাথে কোলাবোরেশন করে সবসময় মুক্তিযুদ্ধটাকে ডিফেক্ট, মানে কোনো না কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে কালিমা লেপনের জন্য চেষ্টা করে এবং ইতিহাসকে মিথ্যা খাতে প্রবাহিত করে এবং এমন ইতিহাস তারা রচনা করে যেটা তারা নিজেরাও বিশ্বাস করে না। সেই রকম একটা দল দেখলো যে ভারত যেহেতু বড় দেশ, আমরা যেহেতু দেশ শাসন করব, ভারতের সাথে ওয়ার্কিং হাইপোথিসিস বা কাজ চালানো একটা প্রকল্প বজায় রাখতে যদি হয়, তাহলে এই কাজটা আমরা পর্দার আড়ালে থেকে করব এবং পাকিস্তানি দোসরকে দিয়ে করাবো, আমরা এখানে গায়ে কাদা লাগাবো না। কিন্তু আপনি যত চেষ্টাই করেন, আপনার চেহারা ভারত চিনেছে এবং আপনি যে এই টেকনিক্যালি মেকানিক্যালি ওই তার ভারতের সীমান্ত অঞ্চলকে জামাতের হাতে তুলে দিয়েছেন চুক্তি করে, এবং সেখানে এখন যে শ্বাসবাস হচ্ছে মৌলবাদের, জঙ্গিবাদের, ভারত বিরোধিতার, সেটা কিন্তু ভারত বুঝতে পেরেছে। এই ভারতে এই বিষয়টি বুঝতে পারার পর আপনার জামাতের এই ঘরানার যে জঙ্গিবাদ, এটার সাথে কিন্তু ডক্টর জাহিদ জড়িত। অর্থাৎ ডক্টর জাহিদ পাকিস্তানি জঙ্গি কানেকশনটিকে এই তারেক রহমানের সাথে লিয়াজু করে জামাতের কাছে খবরটা পাঠায় এবং জামাত সেইভাবে এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদেরকে এখানে উৎপাদন এবং ক্রমবিকাশ এবং তাদেরকে লালন পালন করে ভারতের এই অঞ্চলটিতে অস্থিতিশীলতা তৈরি করার জন্য। ভারতও কিন্তু বসে নেই। এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে পুরো সীমান্তই তারা কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টন করে ফেলবে। শুধু তাই নয়, আপনি বলেছেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে রয়েছে। এখন এই 26 লাখের 26 জনকেও আপনি খুঁজে বাইর করতে পারেননি। এখন এই যে 26 জনকে আপনি খুঁজে না বাইর করে আপনি যে এখন দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পুশিং করা হচ্ছে, এরা কারা? ভারত কোনো হিন্দু ব্যক্তিকে পুশিং করে না। কেন করে না? কারণ তারা বলেছে হিন্দু মানুষ যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে ভারতে আশ্রয় নিতে চায়, তারা সেই আশ্রয় দিবে। তাহলে কাদেরকে পুশব্যাক করছে? পুশব্যাক করছে মুসলমানদেরকে। এখন এই মুসলমানরা কি ভারতে জন্ম? এরা কি ভারতের মানুষ নাকি বাংলাদেশের মানুষ? সেটা আপনি একটি তদন্ত কমিশন করে সেটা আপনি খোঁজ করে দেখেন। এরা বাংলাদেশেরই মানুষ, ভারতে গিয়ে বিভিন্ন দীর্ঘদিন থেকে কাজকর্ম করে খায়, বাংলাদেশে টাকা পাঠায়। কিন্তু আপনি সেটা ভুলেই গেছেন। লক্ষ লক্ষ সীমান্তের এই পারের বাঙালি ওই পারে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি করে, সেটা আপনারা জানেন না। তাদের কোনো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, তারা বর্ডার ক্রস করে যায়। তো এখন ভারত বুঝতে পেরেছে যে এই যেহেতু জঙ্গি উৎপাদন হচ্ছে, যেহেতু তারেক রহমান এই জঙ্গিবাদী গোষ্ঠীকে তার সীমান্তটা লিজ দিয়ে দিয়েছে, এখন ভারতকে কশাস হতে হবে। কে যে সন্ত্রাসী, কেই যে মৌলবাদী গোষ্ঠীর এজেন্ট, কেউ যে পাকিস্তানের এজেন্ট, সেটা তো চেহারা দেখে বোঝা যায় না। এই কশা জাহিদকে দেখা, এই নাস্তিক কশা জাহিদকে দেখে কি আপনারা কোনোদিন বুঝতে পেরেছিলেন সেও পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করবে? এই পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার কারণেই এই কশা জাহিদকে ভারত ফিরিয়ে দিয়েছে এবং তারেক রহমানকে একটি মেসেজ দিয়েছে যে তারেক সাহেব, আপনাকে গণার টাইম ভারতের নাই। ভারত অনেক উদারতা দেখিয়েছে। তারেকের মা যখন মারা যায় তখন কিন্তু ভারত শোক বার্তা দিয়েছে, ভারতের মন্ত্রী এসেছে এবং তারা একটা সুষ্ঠু, সুন্দর, সৎ, প্রতিবেশী সুলভ
বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ আচরণের জন্য একটি সুযোগও দিয়েছে, কিন্তু তারেক রহমান সেটি গ্রহণ করেননি। বরং তিনি উত্তর যেই সব মানুষ কট্টর মৌলবাদ, জঙ্গিবাদ, ভারত বিরোধী, তাদেরকে তার চারপাশে এনে তিনি একটি মানে দুর্গ তৈরি করার চেষ্টা করেছেন। ভারত সেই শব্দটি বুঝতে পেরেছে, ভারত সেই বিষয়টিকে আমলে নিয়েছে। এটা সবে শুরু, শেষ আরও অনেক পরে হবে। খেয়াল করে দেখেন যে একজন প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিকে ভারতে ঢুকতে না দিয়ে ভারত তারেক রহমানের কাছে একটি সিগন্যাল পাঠালো, হয় ভালো হয়ে যাও, আর তা না হলে এটা তো শুরু, শেষের অঙ্কটা আরও কঠিন হবে। পরবর্তী পর্বে পুশব্যাকের এবং সীমান্ত প্রবলেম নিয়ে আরেকটি পর্ব করব, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন।